কায়ন জিজ্ঞেস করলো, আর কেন আমি তোমার কথা বিশ্বাস করব? কারণ যিনি তোমাকে তার প্রতিশোধের জন্য নিয়ম অনুসারে 3টা ইচ্ছা পূরণ করে তোমাকে মেরে ফেলতে চায়। তুমি যেন কোনোভাবেই ওর ফাঁদে পা দিও না, আর আমি তোমাকে এতে সাহায্য করতে পারি। আর তাছাড়া যিনি হলো আমার শত্রু, আর শত্রুর শত্রু মানে হচ্ছে তুমি আমার বন্ধু। কায়ন মানা করে দিয়ে বলল, ও সত্যি ওর ফাঁদে পা দিব না? তাহলে তো তোমার দেরি হয়ে গেছে, আমি তো এর মধ্যে ওর জন্য আসক্ত হয়ে গেছি। এরপরে সে একটা ফাওড়া তুলে নিয়ে তার দিকে এগিয়ে আসে আর বলে, এবার আমার চোখের সামনে থেকে উদা হয়ে যাও, না হলে তোমার জন্য খুব খারাপ হবে। এরপর কায়ন ছোট্ট কুলারিটা দিয়ে তার মাথায় জোরে আঘাত করে, আর আঘাতটা দেবদূতের গোলাম ইরেনের গায়ে গিয়ে লাগে, কারণ তার গোলামকে সে নিজেই বানিয়েছিল। তাই যদি মালিকের কিছু হয় সেটা গোলাম সঙ্গে সঙ্গে বুঝতে পারে। সে এখন সাইদের সাথে একটা ক্যাফেতে বসেছিল। আসলে বন্ধুরা, জিনির গোলাম সাইদ আর দেবদূতের গোলাম ইরেন এক সময়কার কাপেল ছিল। সাইদ তখন ব্যাপারটা বুঝতে পেরে কিছু একটা বাহানা করে সেখান থেকে চলে যায়। পরের দিন সাইদ কায়ুনের ওয়ার্কশপে এসে দেখে পুলিশ এসে সেখানে তদন্ত করছে। সাইদ বলল, দেবদূত কি তোমার নামে অভিযোগ করে দিয়েছে যে তুমি ওকে কালকে মেরেছিলে? ও সর্বনাশ, তাহলে কি ওরা স্বর্গের সেনাবাহিনী? ওখানেও কি পুলিশ প্রশাসন আছে? কায়ুন ব্যঙ্গ করে বলল, তাতে তোমার কি? তুমি কি এখানে নিজের পরিচয় দিতে এসেছো? আসলে কর্মকর্তারা এখানে একটা নিখোঁজ মেয়ের মামলার প্রমাণ খুঁজতে এসেছিল। কায়ুন বলল, সে কিছুই জানে না এই মেয়েটার ব্যাপারে, কিন্তু সে ওই মেয়েটার ছবি তুলে নেয়। তাদেরকে বলে, আমি যদি কিছু জানতে পারি তাহলে আপনাদের নিশ্চয়ই জানাবো। তারা চলে যাওয়ার পরে সে একটা ড্রয়ার খোলে আর ভিতর থেকে একটা কাগজ বের করলো। সেখানে গাড়ির ব্যাকলাইটের ভাঙা অংশে সোনালী কালারের চুল লেগেছিল। চুলটা দেখতে সেই মেয়েটার চুলের মতোই লাগছিল। এর আগে কায়ুন রেস্টুরেন্টের মালিকের ছেলের গাড়িতে এই চুলটা খুঁজে পেয়েছিল যখন সে গাড়িটা মেরামত করতে দিয়েছিল। অন্যদিকে তার এখনকার ঠাকুমা ঝকমকে একটা পোশাক পরে সেজে গুজে মিন্দির সাথে দেখা করতে এসেছে। গ্রামের অন্য একটা ঠাকুমা দেখে তাকে সন্দেহ করলো। মহিলাদের মধ্যে কথা ছড়িয়ে পড়লো যে কিছু একটা অদ্ভুত চলছে। তারা বিশ্বাস করলো এই গ্রামে হঠাৎ করে যে রহস্যময় মেয়েটা এসেছে তার সাথে কায়ুনের ঠাকুমার নিখোঁজ হওয়ার কোনো সম্পর্ক আছে। তারা সবাই একসাথে জড়ো হয়ে কায়ুনের বাড়িতে গেল। তারা কায়ুনের উপর অভিযোগ করলো যে সে তার ঠাকুমাকে ক্ষতি করেছে আর মিথ্যা বলছে যে তিনি ঘুরতে গিয়েছে। ঠিক তখনই তাদের গ্রামের মোড়লের ফোনটা বেজে ওঠে, যিনি এক সময় এক্স আর্মি অফিসার ছিল। কলটা ছিল কায়ুনের ঠাকুমার। তিনি হাসি মুখে বললেন, আমি ঘুরতে বেরিয়েছি, দেখো বুড়িরা, কয়েক মাসের মধ্যেই ফিরবো। ততদিন পর্যন্ত আমার কায়ুনকে তোমরা সবাই দেখে রাখবা। অবশ্যই সেটা আসল ঠাকুমা ছিল না। কায়ুনকে বাঁচানোর জন্য যিনি ঠাকুমার রূপ ধরে এই কথাগুলো বলছিল। তবুও গ্রামবাসীরা তার নামে যা গুজব ছড়িয়েছিল তার জন্য কায়ুন খুব রেগেছিল। এরপর কায়ুনের ঠাকুমা ইমোশনাল হয়ে বলল, আমাকে নিয়ে আর অসুবিধা হবে না, আমি আর এমন ভাবে বাইরে বের হব না। তিনি চলে যাওয়ার পরে কায়ুন জিনির সঙ্গে দেখা করলো। কায়ুন খুব খারাপ ভাবে জিনির সাথে কথা বলছিল, এসব আমারই দোষ, তোমার মতো একটা শয়তান জিনের কাছ থেকে আর কি বা আশা করা যায়। শয়তান কথাটা যেন জিনিকে খুব গভীরভাবে আঘাত করে। জিনি কিছু বলল না, কিন্তু তার কষ্টটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। অন্যদিকে আমরা দেখি ব্যাংকের কর্মচারী সেই মেয়েটা আবারও জিনিকে ডেকেছে। সে কায়ুনের টাকা ট্রান্সফারের সীমা বাড়িয়ে দিতে বলল, কারণ সে তাড়াতাড়ি কায়ুনের অ্যাকাউন্টটা খালি করে দিতে চায়। যদি লোভ তাকে অন্ধ না করত তাহলে হয়তো সে বুঝতে পারত যে সে নিজেই দুনিয়ার সব থেকে বেশি ধনী মহিলা হতে পারত, কিন্তু না, সে শুধু কায়ুনকেই নিজের লক্ষ্য হিসেবে দেখছে। যাই হোক, এটা ছিল তার দ্বিতীয় ইচ্ছা। পরে কায়ুন ব্যাংকে এসে তার অ্যাকাউন্টের সব টাকা ট্রান্সফারের লিমিট বাড়িয়ে নেয়। পরের দিন যিনি যে ছোট ছেলেটার সাথে সব সময় হাঁটতো তার সাথে বসে রাস্তায় ভিডিও গেম খেলছিল, কিন্তু তার হাতে কালচে দাগ দেখে সে জিজ্ঞেস করলো, এটা কিভাবে হয়েছে? ছেলেটা বলল, ও কিছু না, স্বাভাবিক ব্যাপার, এটা পরিবারের সমস্যা। ছেলেটা মনে মনে বলছিল, আমার ইচ্ছা হয় যদি আমি আর একটু বড় হতাম তাহলে আমি আমার বাবাকে মেরে আমার মাকে তার হাত থেকে বাঁচাতে পারতাম। যিনি হেসে উঠে বলল, তুমি একদম ঠিক প্রাণীর কাছে এসেছো। আমি হলাম এই শহরের সব থেকে ভালো ইচ্ছা পূরণ করা ব্যক্তি। এতদিন ধরে একসাথে গেম খেলতে খেলতে এদের দুজনের ভিতরে একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল। সে ছেলেটার মারধরকারী সৎ বাবাকে খুঁজে বের করে আর যিনি তাকে টেনে নিয়ে মরুভূমির ভিতরে চলে যায় আর বলে, তুমি ভুল করেছো আমার সাথে পাঙ্গা নিয়ে। ওই ছোট ছেলেটাও আমার ভালো বন্ধু। লোকটা তখন চিৎকার করতে শুরু করলো, বাঁচাও, কেউ সাহায্য করো, এখানে একজন মানুষ মারা যাচ্ছে। যিনি লোকটাকে বলল, আমি আশেপাশে কোনো মানুষ দেখতে পাচ্ছি না, আর কোন ধরনের পুরুষ মানুষ একটা 12 বছরের বাচ্চাকে এভাবে মারধর করে? যিনি ওকে ভালো মতে ধমকি দেয় আর আধমরা অবস্থায় ওখানে ফেলে দিয়ে আসে। এরপর আমরা আবার ব্যাংকের দৃশ্য দেখতে পাই, যেখানে ব্যাংক ম্যানেজার সেই ব্যাংকের কর্মীকে তার কেবিনে ডেকে পাঠিয়েছে। তিনি অভিযোগ করলো, তুমি কায়ুনের অ্যাকাউন্টের সব টাকা ট্রান্সফার করে নিচ্ছ কেন নিজের অ্যাকাউন্টে? কিভাবে তার অ্যাকাউন্ট থেকে সব টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে? সে ঘাবড়ে গিয়ে বলল, আমি জানি না, আমি কসম খাচ্ছি আমি নির্দোষ। ম্যানেজার তার কথাই বিশ্বাস করলো না। মেয়েটা কায়ুনের মতোই একটা ডিজাইনের ব্যাগ নিয়ে এসেছিল, কিন্তু সেটা
মেয়েটা শুধু একটা সস্তা নকল ছাড়া কিছুই মনে হচ্ছিল না, বরং তাকে দেখে হাসির পাত্র মনে হচ্ছিল। তোমার শাস্তি চুরি করার জন্য না, বরং বোকা সাজার জন্য হওয়া উচিত। অন্যদিকে আমরা দেখি কায়ুন দেবদূতের সাথে দেখা করতে এসেছে। কায়ুন বলল, এখন আমি তোমাকে বিশ্বাস করি, আমি অতীতে ফিরে যেতে চাই আর দেখতে চাই আসলে কি ঘটেছিল, ঠিক যেমনটা তুমি কথা দিয়েছিলে। তিনি রাজি হলেন আর হঠাৎ করে তারা 1000 বছর পিছিয়ে সেই সময়ে পৌঁছে গেলেন। সেই সময়ে একটা কাফেলা মরুভূমি দিয়ে যাচ্ছিল, তাদের মধ্যে দুটো বাচ্চাও ছিল। কোথা থেকে সেই সময় একদল হিংস্র কুকুর এসে তাদের উপরে আক্রমণ করে। কাফেলার লোকেরা তাদের সাথে থাকা খোঁড়া ছেলেটাকে সেই কুকুরের টোপ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর তারা গুরুতর বিপদে পড়ে কায়ুনকেও সেখানে ফেলে রেখে চলে যায়। কায়ুন অসহায়ভাবে চিৎকার করতে আর কাটতে লাগলো, যতক্ষণ না যিনি তার সামনে আবির্ভূত হলো। যিনি বলল, আমি তোমার 3টা ইচ্ছা পূরণ করে দিতে পারি। তোমার প্রথম ইচ্ছাটা কি আমাকে জানাতে পারো? ছোট মেয়েটা অসহায়ভাবে তার প্রথম ইচ্ছাটা তার কাছে চেয়ে নিল, বলল, এই ছেলেটাকে বাঁচাও আর ওকে লম্বা জীবন দাও। তার দ্বিতীয় ইচ্ছা ছিল এই বাচ্চাদের টোপ হিসেবে যেন আর কোনোদিন ব্যবহার করা না হয়, তার জন্য এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হোক। যিনি তার ইচ্ছা পূরণ করতে চলে যায়, ঠিক সেই মুহূর্তে দেবদূত সেখানে এসে বলে, আমি তোমার উদ্দেশ্যটা বুঝতে পারছি, উদ্দেশ্য খারাপ না, কিন্তু তোমার ইচ্ছার জন্য তুমি কি জানো কত মানুষের জীবন হারাতে হয়েছে? মেয়েটা ভেঙে পড়ল, কাঁদতে লাগলো আর বলল, আমি তো চাইনি এমনটা হোক। যিনি মেয়েটার প্রথম এবং দ্বিতীয় ইচ্ছাটা পূরণ করে ফিরে আসলো। ছোট কায়ুন যিনির হাত ধরে বলল, আমরা দুজনেই ভুল করেছি আর এর জন্য আমাদের দুজনের শাস্তি পাওয়া উচিত। আর এটাই ছিল বন্ধুরা তার শেষ ইচ্ছা। মেয়েটা তার চোখের সামনে মরে গেল আর যিনি শুধু তার দিকে তাকিয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। যিনি কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে মানুষের মনে এতটা দয়া থাকতে পারে। বর্তমানের কায়ুন দেবদূতের সঙ্গে দাঁড়িয়ে সেখানে সবকিছু দেখছিল। কায়ুন বুঝতে পারছিল যিনির মুখে কোনো রকম রাগ নেই, বরং সে হতাশ হয়ে রয়েছে। মেয়েটার সততার জন্য উপরওয়ালার নিয়ম অনুযায়ী যিনি প্রদীপের ভিতরে বন্দী হয়ে গেল। বর্তমানে সময়ে আমরা দেখি যিনির লক্ষ্যের সেই ইউটিউবারকে। সে এক জায়গায় বসে মদ পান করছিল আর ভাবছিল, ইস, গ্রামে যদি একটা মজাদার ঘটনা ঘটতো তাহলে কি দারুণ হতো। ভিউজ আর লাইকের জন্য সে যে কোনো রকমের ভিডিও করতে রাজি ছিল। সে মনে মনে ভাবছিল, ইস, যদি গ্রামে একটা অপরাধ ঘটতো আর সেটা যদি আমি নিখুঁতভাবে বের করতে পারতাম তাহলে সেটা ভাইরাল হয়ে যেত। ঠিক সেই মুহূর্তে যিনি তার সামনে ডিজিটাল রূপে প্রকাশ হয় আর তার 3টা ইচ্ছার কথা জানতে পারে। প্রথম ইচ্ছা হিসেবে তার ইচ্ছাটা সে পূরণ করে দেয়। ইউটিউবার হঠাৎ করে একটা অন্ধকার জঙ্গলে চলে আসে আর সেখানে একটা মাটি চাপা দেওয়া অন্ধকার ঘটনা খুঁজে পায়। সঙ্গে সঙ্গে সে সরাসরি লাইভ স্ট্রিমিং শুরু করে দেয়। যখন সে মাটি খুঁড়তে শুরু করলো, সে একটা গলে যাওয়া লাশ খুঁজে পায়। পরের দিন পুলিশ তদন্ত করার জন্য আসলো আর স্বাভাবিকভাবে গ্রামের সব আঙুল সাইকো হিসেবে কায়ুনের দিকে উঠলো। কায়ুনের ঠাকুমা যখন সুপার মার্কেটে ছিল, তিনি দেখলো গ্রামের মোড়ল আর তার মা কায়ুনের ব্যাপারে কথা বলছে। তিনি একটা সেলফের পিছনে লুকিয়ে পড়লো আর তাদের খুন নিয়ে গবেষণা করতে শুনে ফেললো। তার মা বলল, নিশ্চয়ই এটা কায়ুন করেছে, ওই তো আমাদের মধ্যে একমাত্র সাইকো মেয়ে। কিন্তু গ্রামের মোড়ল উত্তর দিল, আরে পাগলের মতো কি বকছো, একটা মানুষের শরীর গলতে 20 বছর সময় লাগে। তখন কায়ুন তো বাচ্চা ছিল, ও কিভাবে করবে? এটা শুনে তার ঠাকুমা খুব কষ্ট পায়। তিনি বাড়ি ফিরে কায়ুনকে বলল, ওরা যাই বলুক না কেন আমি তোমার উপরে বিশ্বাস করি। কিন্তু কায়ুন ব্যাপারটা উড়িয়ে দিয়ে বলল, ঠিক আছে ঠাকুমা, চলো খেতে বসি, আমার খুব খিদে পেয়েছে। এসবের জন্য আমাদের ভাবার সময় নেই। এরপর কায়ুন সবজি তোলার জন্য খেতে কাজ করছিল। তখন সেই ব্যাংকের কর্মী তার সঙ্গে দেখা করে। মেয়েটা অহংকারের সাথে বলল, ব্যাংকে ফোন করে বলো তুমি টাকাটা স্বেচ্ছায় আমাকে দিয়েছো। কায়ুন শান্তভাবে জবাব দিল, কিন্তু তুমি তো টাকাগুলো চুরি করেছো। ব্যাংক যদি আমাকে ফোন করে তাহলে তো আমি সত্যি কথা বলে দিব যে তুমি একজন চোর। মেয়েটা মুচকি হেসে বলল, আমার কাছে জিনির এখনো একটা উইশ বাকি আছে, আমি সেটা ব্যবহার করে তোমাকে মেরে ফেলতে পারি। কায়ুন উত্তর দিল, বেশ তো, আমার কাছেও এখনো একটা ইচ্ছা আছে, তুমি হয়তো সেটা জানো না। তুমি যা চাইবা আমি আমার ইচ্ছাটা ব্যবহার করে তার উল্টোটা চেয়ে নিব। কায়ুন হেসে বলল, এখন তুমি তোমার ক্ষতি উপভোগ করো। সেই রাতে কায়ুন আর জিনি একসাথে বসে তারা সময় কাটাচ্ছিল। তারা ঘন্টার পর ঘন্টা সেখানে বসে কথা বলছিল। জিনি এখানে নরমভাবে কায়ুনের সাথে কথা বলছিল আর আশা করছিল সে তার প্রেমে পড়বে। জিনি কবিতার সুরে বলল, যদি তোমার দরকার হয় তাহলে আমার ঘাটটা তোমার জন্য সব সময় প্রস্তুত আছে। কায়ুন মুচকি হেসে বলল, ও হ্যাঁ, আমার তো এটা অবশ্যই দরকার। কিন্তু তার ভিতরে শয়তানের দিকটা অন্য পরিকল্পনা করছিল। যেই সে একটু ঝুঁকে আসলো, অমনি কায়ুন তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। জিনি তো সেখানে চিৎকার করে মাটিতে পড়ে গেল। ওই রাতে মিনজি কায়ুনের বাড়িতে এসেছিল, কারণ সে তার ফোন ধরছিল না। কিন্তু সেখানে তার ঠাকুমাকে যুবতী আর উজ্জ্বল চেহারায় হেঁটে বাইরে বেরোতে দেখে সে তো অবাক হয়ে গেল। মিনজি আসলে জানতো না যে জিনির জাদুতে যৌবন ফিরে পাওয়া এই ব্যক্তিটা আসলে কায়ুনের ঠাকুমা। মিনজি তাকে নরমভাবে জিজ্ঞেস করলো যে, ও তাহলে আপনি কায়ুনের বন্ধু? ঠিক তখনই কায়ুন জিনিকে নিয়ে সেখানে হাজির হয়। মিনজি ভুরু উঁচু করে বলল,
বলল যে আসলে কি হচ্ছে বলতো, লোকটা তোর বাড়িতে আসলো আর এই যুবতী মেয়েটা আসলে কে? কায়ুন একটু ঘাবড়ে গিয়ে বলল আমি সব ব্যাখ্যা করব, কিন্তু এখন নয়, সঠিক সময় হলে। এরপর আমরা জিনির লকের ভিতরে সেই পাগল লোকটাকে দেখি। সে এবার জিনির কাছে তার দ্বিতীয় ইচ্ছাটা পূরণ করে দিতে বলল। তার দ্বিতীয় ইচ্ছা ছিল 20 বছর অতীতে ফিরে যাওয়া। যখন সে অতীতে গেল তখন জানা গেল যে পুলিশ যে মেয়েটাকে খুঁজছে সেই মেয়েটাকেই এই ছেলেটাই মেরেছিল। তার সন্দেহ ছিল যে কেউ 20 বছর আগে তাকে একটা অপরাধ করতে দেখে ফেলেছিল, আর সেটার খোঁজ নিতেই সে এখানে এসেছে। শেষ পর্যন্ত দেখা গেল সেই সাক্ষীটা ছিল আসলে তার মা। সে বর্তমানে ফিরে এসে তার মাকে ঘুমন্ত অবস্থায় জড়িয়ে ধরে বলল যে আচ্ছা মা, তুমি ছিলে তাহলে ওটা। আমি এত বছর ধরে দুশ্চিন্তায় ছিলাম, তুমি কেন আমাকে ব্যাপারটা বলনি? পরের দিন কায়ুন সেই পাগল লোকটার কাছে গেল। তার কাছে ছিল সেই প্রমাণটা, হলুদ চুল আর গাড়ির ভাঙা ব্যাকলাইটের অংশ। কায়ুন চালাকি করে বলল যে শুনলাম তুমি নাকি তোমার শিকারের চুল রং করতে খুব পছন্দ করো, তুমি তো একজন হেয়ার ড্রেসার হতে পারতে। লোকটা হতবাক হয়ে গিয়ে বলল তুমি প্রমাণটা আমাকে দিচ্ছ কেন? কায়ুন মুস্কি এসে বলল আমি এসেছি কারণ এই বিষয়ে আমার আগ্রহ জন্মেছে, কিন্তু তোমাকে তোমার ভুল ঠিক করতে হবে। হতে পারে আমরা হয়তো একসাথে কাজ করতে পারি। লোকটা হেসে বলল আমি জানতাম তুমি আমার মতোই সাইকো, চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে ফেলবো। কায়ুন বাড়ি ফিরল। জিনি অবাক হয়ে জিজ্ঞেস করলো যে তুমি ওই প্রমাণটা ওকে কেন ফেরত দিলে? সে উত্তর দিল কারণ আমি যদি ওই প্রমাণটা পুলিশকে দিতাম তবে সে তৃতীয় ইচ্ছাটা ব্যবহার করে আবার মুক্ত হয়ে যেত, আর কেউ জানেও না যে সেই নিখোঁজ মেয়েটার দেহ এখন কোথায় আছে। এখন সে তার ইচ্ছাটা ব্যবহার করে আবারও অতীতে ফিরে গিয়ে সবকিছু ঠিক করতে চাইবে। ঠিক তখনই তুমি আমার ডায়েরিটা নিয়ে আমার অতীতের রূপের কাছে দিবা। জিনি কায়ুনের এই বুদ্ধিতে মুগ্ধ হয়ে গেল। সে বলল অসাধারণ, আমার বদলে তোমার এই প্রদীপের ভিতরে থাকা উচিত, কারণ আমার থেকে বেশি তুমি মানুষকে ভ্রষ্ট করতে পারো। সেখানে জিনি কায়ুনকে তার সাথে একটা ভ্রমণে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালো, আবার তার সাথে দুবাই যাওয়ার জন্য। সে বলল আমাদের এই যে স্মৃতির ঝলকগুলো মনে পড়ে, এগুলো ল্যাম্পের লেখা অনুসারে 20 বছরের স্মৃতি, আর সেগুলো আমার মনে নেই। এই ব্যাপারে জানার জন্য সেখানে আমাদের এমন একজনের সাথে দেখা হতে পারে যে আমাদেরকে বোঝাতে পারবে যে এই 20 বছরের স্মৃতিতে কি হয়েছিল। সুতরাং তারা একসাথে গেল। তাদের সাথে মিনজি ঠাকুমা আর সাইদও ছিল। তারা সেখানে পৌঁছানোর পর যিনি কায়ুনকে পুরানো দুবাইয়ে নিয়ে গেল, আর সেখানে একটা ল্যাম্প ঘুষতে বলল। সেটা থেকে একজন অসাধারণ সুন্দরী মহিলা জিন বেরিয়ে আসে। যিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল ও তুমি কেমন আছো? কায়ুন তো পুরো হতবাক যে এ কে। সামনে থাকা জিনিটা হেসে বলল আমি হলাম ওর এক্স গার্লফ্রেন্ড। কায়ুন কৌতূহল নিয়ে তাকালো, বা তো কতদিন হলো এই ঘটনাটা? যিনি একটু ঘাবড়ে গিয়ে হেসে বলল আরে এটা অনেকদিন হয়ে গেছে, অনেক অনেক বছর আগের কথা। মহিলা জিনিটা হাত গুটিয়ে দাঁড়ালো। যাই হোক, আমি তোমাকে উপহার দিয়েছিলাম যে চায়ের কাপ সেটটা, সেটা কোথায়? যিনি মাথা নিচু করে বলল ওটা, সেটা তো বহু বছর আগের কথা, আমি সেটা সামলে রেখে দিয়েছি। কায়ুন তাদের দুজনের দিকে তাকিয়ে একটু হিংসা অনুভব করলো। তো তোমরা দুজন কত বছর ধরে আলাদা আছো? যিনি বলল হয়তো কয়েক হাজার বছর হবে। কায়ুন তাদের দুজনকে বলল তাহলে তোমরা দুজন যুগ যুগান্তরের আশিক, একে অপরের সাথে প্রেম করো, আমি এখান থেকে আসি। এটা বলে সে ওখান থেকে হেঁটে চলে যায়। অন্যদিকে মিনজি আর ঠাকুমা দুবাইয়ের একটা দামি জায়গায় কেনাকাটা করছিল। এরপরে তারা একটা জায়গায় বসে খাওয়া দাওয়া করে। রেস্টুরেন্টে বসে হঠাৎ করে ঠাকুমার অতীতের একটা ঝলক মনে পড়ে যায়। একবার কায়ুন তাকে জিজ্ঞেস করেছিল তুমি কি কখনো তোমার মেয়েকে মিস করো? ঠাকুমা আলতোভাবে হেসে উত্তর দিয়েছিল অবশ্যই, কেন করব না। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে তার ঠাকুমা তার মেয়েকে রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ঠাকুমা তার দিকে তাকিয়েই রইল। তার চোখে যেন একটা জল চলে আসে। কায়ুন অবাক হয়ে ভাবছিল তার ঠাকুমা কেন এত নরম মনের মানুষ। সে তার ঘড়ির টিকটিক শব্দটা শুনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। ভ্রমণ থেকে ফেরার পর আমরা দেখি যে দোকানের ম্যানেজার হয়েছিল মহিলাটা, সে আবারও জিনিকে ডেকেছে। মহিলাটা তার দ্রুত বুদ্ধি খাটিয়ে তার শেষ ইচ্ছাটা ব্যবহার করলো। সে চায় যেন যিনি তার আগের দুটো ইচ্ছা ভুলে যায়। সে ভেবেছিল এটা করে সে নতুন করে আবারও 3টা ইচ্ছা চাইতে পারবে, কিন্তু দেখা গেল এটা জিনের একটা চাল ছিল, আর সে এতে ফেসে গেছে। তার শেষ ইচ্ছাটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। যিনি ফিরে এসে কায়ুনকে এই ব্যাপারটা জানালো। কায়ুন সব সময় তার নোটবুকে তার 5টা লক্ষ্যের কথা লিখে রাখতো। যিনি জিজ্ঞেস করলো তুমি তোমার শেষ ইচ্ছাটা কবে চাইবে? কায়ুন আলতোভাবে উত্তর দিল যদি আমি আমার শেষ ইচ্ছাটা চাই তার মানে তোমার সাথে কাটানো আমার জীবনের সব মুহূর্তগুলো আমি ভুলে যাব, তাই তো? আমি সেটা চাই না। এই প্রথমবার কায়ুন কাউকে নিয়ে ভাবছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল তার চোখের নরম ভাব দেখে। এরপরে আমরা দেখি দেবদূতের অ্যাসিস্ট্যান্ট আর সাইদ একসাথে বসে আছে, কিন্তু সাইদ বুঝতে পারলো যে দেবদূত তার কথা বলার শক্তিটা কেড়ে নিয়েছে। রেগে গিয়ে সে সোজা দেবদূতের কাছে গিয়ে তার পায়ে কামড় দেয়। যিনি হঠাৎ সেখানে হস্তক্ষেপ করে বলে তুমি আমার গোলামকে কেন মারধর করছো? সাহস থাকলে আমার সাথে লড়ো। একটা যিনি আর দেবদূতের লড়াইটা খুব মজাদার হবে।
জিনি আর দেবদূত মুহূর্তের মধ্যে মহাকাশে উড়ে যায়। সেখানে তারা ভয়ঙ্কর লড়াই শুরু করে, যতক্ষণ না দেবদূত শেষ পর্যন্ত হাঁপাতে হাঁপাতে ছেড়ে দিল। ঠিক আছে, যথেষ্ট হয়েছে, এবার বাদ দাও। জিনি তখন তার স্মৃতি থেকে উধাও হয়ে যাওয়া 20 বছরের কথাটা জিজ্ঞেস করলো, কিন্তু সে তাকে সত্যিটা বলতে রাজি হলো না। পরের দিন আমরা কায়ুনের অভ্যাস অনুযায়ী তাকে একটা উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকতে দেখি। তার সেই প্রতিবেশী লোকটা ঘাবড়ানো চেহারা নিয়ে তার কাছে এলো। সে বলল, দয়া করে আমাকে ক্ষমা করে দিও, আমি কিছু খারাপ মানুষের সঙ্গে জড়িয়ে পড়েছি। তারা আমাকে এটা করার জন্য অনেক জোর করেছে, আর আমি তাদের কাছে খুব ঋণী। হঠাৎ করে একটা ধাক্কা মেরে সে কায়ুনকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। যখন সে পড়ে যাচ্ছিল তখন তার চোখের সামনে অনেক স্মৃতি ভেসে ওঠে। তার প্রিয় বন্ধু, তার ঠাকুমা জিনির সাথে কাটানো মুহূর্তগুলো তার মনে পড়ে যায়। হঠাৎ করে জিনি উদয় হয়, তাকে ধরে ফেলে আর বলে, তুমি এমনটা কিভাবে করতে পারো? কিন্তু কায়ুন আস্তে করে উত্তর দিয়ে বলে যে, আমি তো ঝাঁপ দেইনি। জিনি তাকে রেগে গিয়ে বলল, তুমি তোমার ইচ্ছা ব্যবহার করে আমাকে ডাকতে পারতে। সে আবারও নরমভাবে বলল, আমি যদি আমার শেষ ইচ্ছাটা চেয়ে নিতাম তাহলে আমি তোমাকে ভুলে যেতাম, আর সেটা আমি কোনোভাবেই চাই না। এটাই বন্ধুরা ভালোবাসার চিহ্ন। এদের উত্তেজনাপূর্ণ ভালোবাসার গল্পটা কেবল শুরু। বন্ধুরা সাবধান হয়ে যাও, এই ভালোবাসা এবার দুনিয়াতে আগুন লাগাতে চলেছে। অন্যদিকে যে কুকুরটা একবার মানুষ হওয়ার ইচ্ছা করেছিল, সে তার হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজে পেয়েছে। সে জিনির কাছে ফিরে এসে তাকে আবারও কুকুর বানিয়ে দিতে বলল। সেটা ছিল তার শেষ ইচ্ছা। জিনি এর লয়ালিটি দেখে পুরো অবাক হয়ে যায়। সে ভাবলো মানুষের চেয়েও কুকুরের ভিতরে বেশি সততা থাকে। এরপর কায়ুন ব্যাংকে গিয়ে তার সঞ্চয় করা টাকাগুলো ক্যাশে তুলে নিয়ে আসে। কিন্তু সেই সময় কায়ুন যখন ঘর থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছিল, কিছু গুন্ডা তার পথ আটকিয়ে দেয়। তাকে আঘাত করে বলে যে তার সব টাকা ফেরত দিতে। হঠাৎ করে সেখানে জিন বুক চওড়া করে হীরার মতো হাজির হয় আর জিজ্ঞেস করে যে, সাইদ কোথায়? আমি তো ওকে তোমার সাথে থাকতে বলেছিলাম আর তোমাকে রক্ষা করতে বলেছিলাম। সাইদ দৌড়িয়ে এসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে যে, প্রকৃতির ডাকের কাছে আমরা কেউ শক্তিশালী নই। তারপরে কায়ুন একটু ড্রামাটিক ভাবে বলে ওঠে যে, তুমি শুধু এখানে দাঁড়িয়েই থাকবা, ওরা আমাকে চর মেরেছে। জিনিও নাটকীয় ভাবে বলে যে, এটা আমি কোনোদিনও হতে দিতে পারি না। জিনি ছেলেগুলোকে ধরে বেশ জমিয়ে বেধড়ক মারল। এরপরে যখন তারা একসাথে সময় কাটাচ্ছিল, জিনি তাকে বলল যে, উপরওয়ালা আমাকে 3টা ইচ্ছা দিয়েছিল, আর শেষ ইচ্ছাটা সে চেয়েছিল সেই 20 বছরের মধ্যে, যার স্মৃতি সে ভুলে গিয়েছে। কিন্তু জিনি খোঁজ নিয়েছে যে মেয়েটাকে সে মরুভূমিতে ইচ্ছা পূরণ করে দিয়েছিল, সে মেয়েটা 8 বছর বয়সে মরেনি। সে তারপরে আরো 20 বছর বেঁচে ছিল। আর এই কারণেই জিনি ভয়ে ছিল, কারণ সে মনে করতে পারছিল না যে সে তার শেষ ইচ্ছাটা পূরণ করতে পেরেছিল কিনা। এই ঘটনার পরে কায়ুনের মন হালকা করার জন্য জিনি আর কায়ুন শান্তভাবে একটা জায়গায় হাঁটতে লাগলো। অনেকটা মনে হচ্ছিল এটা তাদের প্রথম দেখা। কায়ুন তখন ঠাট্টা করে বলল, কি অদ্ভুত না, তুমি যখন আমার সঙ্গে দেখা করেছিলে তখন আমাকে মারার জন্য যে কোনো কিছু করে দিতে পারতে, কিন্তু এখন দেখো তুমি আমার জীবন এতবার বাঁচিয়েছো যে বলারই কথা না। জিনি হেসে বলল, আমি চেষ্টা করা বন্ধ করে দিয়েছি, কারণ আমি যদি সত্যি সত্যি মন থেকে চেষ্টা করতাম তোমাকে ভ্রষ্ট করার, তাহলে সেটা আমি করেই দিতাম। এই মুহূর্তে তারা বুঝতে পারলো যে তাদের সম্পর্কটা হয়তো অনেক পুরানো, যেটা তারা মনে করতে পারছে না। এরপরে আমরা দেখি মিনজি তার ক্লিনিকে রয়েছে। সে কায়ুনের ঠাকুমার এক্সরের সাথে তার যুবতী বয়সের এক্সরেটা মিলিয়ে দেখছিল, আর এটা পুরোপুরি ম্যাচ হচ্ছে। অন্যদিকে সেই সাইকো লোকটা তার তৃতীয় ইচ্ছাটা চাইলো, ঠিক যেমনটা কায়ুন অনুভব করেছিল। সে সেই মুহূর্তে ফিরে যেতে চাইছিল যখন সে তার শিকারকে হত্যা করেছিল। সে সত্যি সত্যি সেই দিনটাই ফিরে গেল যখন মেয়েটা তাকে অনুরোধ করছিল লিফট দেওয়ার জন্য। তখন তাকে হিংস্রভাবে আঘাত করে সে। কিন্তু ঠিক সেই মুহূর্তে যিনি ভবিষ্যতের নোটবুকটা এনে কায়ুনের অতীতের রূপের হাতে তুলে দেয়। নোটবুকটা খুলতেই কায়ুন ভিতর থেকে একটা আলাদা শক্তি অনুভব করলো। কায়ুন সেই লোকটাকে খুঁজে বের করলো, সেই মেয়েটাকে বাঁচালো আর পুলিশ ডেকে তাকে গ্রেপ্তার করিয়ে দিল। এরপরের সিন যখন বর্তমানে ফিরে আসে, সে কায়ুনকে বলে যে সে তার হারিয়ে যাওয়া স্মৃতিগুলো ফিরে পাওয়ার জন্য সবকিছু করবে, কারণ সে গভীর থেকে জানতো যে কায়ুন সেই মেয়েটাই যাকে সে ভালোবাসত। তার সেই 20 বছরের ভিতরে কি হয়েছিল সেটা সে ভালো করে জানে না, কিন্তু তাও সে কায়ুনকে ফিরে পেতে চায়। অন্যদিকে মিনজি যুবতী ঠাকুমার ছবি নিয়ে গ্রামবাসীদের কাছে গেল আর জিজ্ঞেস করলো যে এটাকে আপনারা কি চিনেন। তারা নিশ্চিত করলো যে এটা কায়ুনের ঠাকুমার যুবতীর রূপ। মিনজি সমস্ত ঘটনাগুলো একসাথে জোড়া দিল আর বুঝতে পারলো যে এই যুবতীর লোকটা আসলে কায়ুনের ঠাকুমা। বাড়িতে ঠাকুমা কায়ুনের জন্য প্রচুর খাবার প্যাক করছিল আর প্রতিটা খাবারের গায়ে নির্দেশ লিখে রাখছিল, কারণ দেবদূত তাকে বলেছিল যে তিনি আবার যুবক হয়েছেন, কিন্তু তার বয়স বাড়েনি। ঠিক সময় আসলে সে মারা যাবে। যখন তাদের উঠোনে থাকা গাছটায় ফুল ফুটবে সেদিন হবে তার শেষ দিন।
কায়ুন তার গ্যারেজে ছিল। সেখানে জিনি এসে বলল, কালকে আমরা জাদুই চাদরে করে উড়ে ঘুরতে গেলে কেমন হয়? কায়ুন হেসে বলল, দুঃখিত, কালকে আমি আমার ঠাকুমার সাথে ঘুরতে যাব। আমি তাকে আমার চলে যাওয়ার আগে কিছু ভালো মুহূর্ত দিতে চাই। জিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল যে ঠিক আছে, তাহলে আমি আমার স্মৃতিগুলো নিজেই তৈরি করি। সে বেরিয়ে গেল সেই ছোট্ট ছেলেটার সাথে ভিডিও গেম খেলতে, যার সাথে সে প্রায় আড্ডা দিত। ছেলেটা আনন্দের সাথে বলল যে আমার ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে, আমার বাবা কোথাও যেন উধাও হয়ে গেছে, আর এখন আমি আমার মায়ের সাথে খুব খুশি আছি। এখন থেকে আমি আমার মায়ের সাথেই বেশি সময় কাটাবো। জিনি মুস্কি এসে বলল, শুধু আমাদের গেম খেলাগুলো যেন কোনোদিন ভুলে যেও না। ছেলেটা নাটকীয়ভাবে বলল যে আমি গেম খেলা কমিয়ে দিয়েছি, ছেড়ে দিচ্ছি না, কালকে আবার দেখা হবে। অন্যদিকে কায়ুন আর তার ঠাকুমা একসাথে ছবি তুলছিল। ঠাকুমা বলল, তুমি আমাকে তোমার স্মৃতিতে খুব ভালোভাবে মনে রেখো। কায়ুন নীরবভাবে হাসলো, ভাবলো যে ঠাকুমা তার মনের কথা বুঝতে পারে নাকি, কারণ এই মুহূর্তটা কায়ুন তার ঠাকুমাকেই দিতে চেয়েছিল। পরের দিন কায়ুন আবার দুবাই গেল, আর জিনিও তার পিছু পিছু গিয়েছিল, কিন্তু এটা কায়ুন জানতো না। সেই কারণে সে গিয়েছিল শুধু সেই সুন্দর জিনিটার সঙ্গে দেখা করতে আর তার অতীতের ব্যাপারে জানতে, কিন্তু কিছু লোক তার পিছু নিচ্ছিল। কায়ুন যখন তাদেরকে দেখতে পেল, সে দৌড় শুরু করলো। হঠাৎ করে মহিলা জিনিটা এসে তাকে বাঁচিয়ে নেয়। সেখানে তাদের মধ্যে কিছু কথাই কায়ুন জানতে পারে যে জিনি তাকে খুব ভালোবাসতো, আর কায়ুনের জন্য জিনি একটা পুরো শহরকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু এর থেকে বেশি কিছু সেই মহিলা জিনটা তাকে আর জানালো না। মহিলা জিনিটা চলে যাওয়ার পরে কায়ুনের সাথে আবারও জিনিস দেখা হয়ে যায়। এরপরে জিনি কায়ুনকে নিয়ে মরুভূমির একটা ছোট্ট জায়গায় গেল, যেখানে আমাদের ড্রামার শুরুতে জিনির সাথে প্রথম দেখা হয়েছিল। জিনি তার জন্য এখানে ঐতিহাসিক আরবি পোশাকের ব্যবস্থাও করেছিল। কায়ুন যখন সেই পোশাকটা পরলো, সে যে কি সুন্দর লাগছিল, জিনি তো পুরো ফিদা হয়ে গেল তার উপরে। কায়ুন তাকে ট্রেডিশনাল বেলে ডান্স শেখাচ্ছিল, যেটা নাকি জিনিদের জেনে রাখা দরকার। যখন জিনি তার উপরে পা দিয়ে ফেলছিল, কায়ুন তার ভুলটা ঠিক করে দিচ্ছিল। সব মিলিয়ে সিচুয়েশনটা একদম অসাধারণ হয়ে উঠেছিল। অন্যদিকে গ্রামের যে মহিলাটা কায়ুনের ঠাকুমার উপর সন্দেহ করে, সে রাতে চুরি করে তার ঘরে ঢুকে পড়ে। সে ফ্রিজ খুলে খাবারের স্বাদ নিয়ে বুঝতে পারে যে এই স্বাদটা কায়ুনের ঠাকুমার রান্নার। এটা দেখে মহিলাটা বুঝতে পারে যে এই যুবতী মহিলাটা আসলে কায়ুনের ঠাকুমা। বৃদ্ধ মহিলাটা সবকিছু জানার পরে চিৎকার করে বাহিরের দিকে বেরিয়ে যাচ্ছিল। কায়ুনের ঠাকুমা ভেঙে পড়ল, কাঁদতে কাঁদতে বলল যে আমি তোমাকে সবকিছু বলবো, দয়া করে কাউকে কিছু বলো না। কিন্তু বৃদ্ধ মহিলাটা কিছু না শুনে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। চিৎকার করে বলে যে কায়ুনের ঠাকুমা একটা ডাইনি। গুজবটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। এখানে আমরা ভালো করে এই ছোট ছেলেটার ব্যাপারে জানতে পারি। ছেলেটার বাবাও একটা জিন, যে আমাদের জিনির ভাই। সে নিজের ছেলেকে মরুভূমিতে আমাদের জিন যে ছেলেটাকে বাঁচিয়েছিল তার শরীরের সঙ্গে তার শরীরটা বদলিয়ে দিয়েছিল, আর এর কারণ আমরা পরে জানতে পারবো। এই ছেলেটা এক রকমের জাদুকর যে জিনকে গোলাম করতে চায়। সে এতদিন ধরে তাকে নজরে রাখছিল এই গ্রামে এসে, আর দুবাইয়ে কায়ুনের পিছনে লোকগুলোকে কায়ুনকে শেষ করার জন্য এই পাঠিয়েছিল, কারণ কায়ুন এখনকার জিনির প্রদীপের মালিক। আর কায়ুন যতদিন বেঁচে থাকবে ততদিন এই ছেলেটার ল্যাম্পের মালিক হতে পারবে না। ছেলেটা চায় জিনির উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ পেতে। ঠিক সেই সময় জিনি মরুভূমিতে তার আস্তানায় তার হারিয়ে যাওয়ার স্মৃতির একটা ঝলক দেখতে পায়। অবশেষে তার স্মৃতির সব ঘটনাগুলো মনে পড়ে। তার মনে পড়ল যখন গড়িয়া রাজবংশীর সময় কায়ুন একটা গরিব মেয়ে হয়ে খেজুর বিক্রি করত। সে সেখানে তার সাথে দেখা করেছিল, আর তাকে মনে করানোর চেষ্টা করছিল যে সে কে, কিন্তু কায়ুন কোনো জবাব দিচ্ছিল না। সে শুধু বাজারে খেজুর বিক্রি করায় ব্যস্ত ছিল। এই সময়টা সেই সময় যখন কায়ুন জিনির চোখের সামনে মারা গিয়েছিল, কিন্তু আসলে মেয়েটা মরেনি, সে আরো বেঁচে ছিল। সে তারপরে আরো 20 বছর বেঁচে ছিল। জিনি তাকে খুশিয়ে যাচ্ছিল, যতক্ষণ না সে রেগে গিয়ে বলল, দয়া করে আমাকে রোজগার করতে দাও। জিনি মজা করতে করতে তার খেজুরটা নষ্ট করে দিয়েছিল, তাই তাকে এক থলি স্বর্ণমোহর দিয়ে বলল যে এই নাও, এটাই তোমার আজকের রোজগার। কায়ুন খুশি ছিল, কিন্তু সে তবুও খেজুর বিক্রি করা চালিয়ে গেল। পরের দিন সে কোরিয়ায় তার বাড়ি ফিরে যাওয়ার জন্য সেই স্বর্ণমোহরগুলো ব্যবহার করে একটা উট কেনার জন্য বাজারে আসলো। একজন লোক তার কাছে এসে বলল যে আমার কাছে ভালো জাতের উট আছে, লাগলে দেখতে পারো। কায়ুন জিনিকে বলল, আমি ভিতরে যাচ্ছি, তুমি আমার পিছনে এসো না। কিন্তু সে ভিতরে ঢোকার সাথে সাথেই লোকগুলো তাকে মারধর করে তার হাত থেকে টাকাগুলো কেড়ে নেয়। জিনি ঠিক সেই সময় হাজির হয়। একজনের পিছন থেকে হাত ঢুকিয়ে দিয়ে তার ভিতর থেকে হাত টেনে বের করে নেয়, আর কায়ুনকে টাকাগুলো ফিরিয়ে দিল। কিন্তু কায়ুন এইসব নিজের চোখের সামনে দেখে একদম ভেঙে পড়ে। তুমি এত সহজে কিভাবে একটা মানুষের জীবন নিতে পারো? আমি তোমার মুখও দেখতে চাই না, আর কোনোদিন আমার সামনে আসবা না। সে ঘরে ফিরে মন খারাপ করে শুয়েছিল।
ভাবছিল তার লোভের জন্যই এসব হয়েছে। সে যদি স্বর্ণমহরগুলো না নিত তাহলে হয়তো এগুলো হতো না। তখনই যিনি ভিতরে ঢুকে তার মন ভালো করার চেষ্টা করে। সে তাকে হাসানোর চেষ্টা করে আর তাকে উৎসাহ দিয়ে বলল যে সে তাকে কোরিয়ায় ফিরে নিয়ে যেতে পারে। যিনি মরুভূমির সেই ছোট পথটা চেনে। তাকে সাহায্য করতে চায় শুনে কায়ুনের হতাশাটা পুরোপুরি খুশিতে পরিণত হয়ে যায়। তখন কায়ুন তার দিকে তাকিয়ে কথা বলছিল আর হাসছিল। যখন কায়ুন তার দিকে তাকিয়ে কথা বলছিল আর হাসছিল তখন প্রথমবার জিনির বুকটা ধুপধুপ করলো। পরের দিন তারা কোরিয়ায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলো। বাজারের মাঝে তাদের একটা অসুস্থ বাচ্চার সঙ্গে দেখা হলো। কায়ুন ছেলেটাকে সুস্থ হওয়ার জন্য কিছু জড়িবুটি দিল। জিনি বলল যে আমি দেখতে পাচ্ছি তুমি অর্ধেক জিন আর অর্ধেক ইনসান। তুমি তোমার অর্ধেক ইনসানের শরীরের জন্য অসুস্থ হয়ে থাকো। ছেলেটা জানতো জিনির কাছে অসীম শক্তি আছে, তাই সে সুস্থ হওয়ার জন্য তার কাছে অনুরোধ করলো। তারা যখন চলে যাচ্ছিল ছেলেটা তাদের একটা সুতো দিয়ে বোনা চাদর দিল, যেটা সে নিজেই বুনেছিল। সে বলল জিন যদি তাকে সুস্থ করে দেয় তাহলে সে এটা তাকে দিবে। আসলে এই চাদরের সুতো দিয়ে সে যে কোনো জিনকে বেঁধে রাখতে পারে। জিন ছেলেটাকে গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে কায়ুন একটা পোশাক সেলাই করছিল, যেটা করতে করতে সে প্রায় ঘুমে টলে পড়ছিল। যিনি এসে জিজ্ঞেস করলো এত ঘুম লাগছে তো বিশ্রাম নিচ্ছ না কেন? সে উত্তর দিল এই পোশাকটা শেষ করা খুব দরকার, আমি এটা পরেই নিজের বাড়ি কোরিয়ায় ফিরতে চাই। যিনি তাকে হালকাভাবে বলল এখানে অনেক অন্ধকার, তুমি আমার সাথে চলো। এরপরে তারা জিনির প্রদীপের ভিতরে গেল। সেখানে তারা দুজন একসাথে বসেছিল। কায়ুন তখন তার গল্পের মাঝে তার বাড়ি কোরিয়ার কথা বলতে শুরু করলো। একটা লম্বা সুন্দর একটা গল্প, আর যিনি সেটা আনন্দে শুনছিল। সেই আনন্দটা এতই গভীর ছিল যে তার হৃদয় যেন বুক থেকে বেরিয়ে আসবে। এখানে তাদের ভিতরের দূরত্বটা কমে তাদের ভিতরে একটা ভালোবাসার জন্ম নিল। তারপরে তারা প্রতিটা মুহূর্ত একসাথে কাটাতো, হাসতো, কথা বলতো আর মনে করতো যেন সময় তাদের জন্য থেমে গেছে। কিন্তু একদিন যখন তারা একসাথে বসেছিল কেউ একজন জিনির প্রদীপটা খুঁজে পায়। লোকটা যখন প্রদীপটা ঘষা দিয়ে জিনিকে ডাকলো জিনি অবাক হয়ে গেল, কারণ সে ভাবছিল কায়ুন হয়তো এখনো তার মালিক, কারণ সে তার শেষ ইচ্ছাটা পূরণ করতে পেরেছে কিনা এখনো সে সেটা নিয়ে সন্দেহ করছে। কিন্তু যখন সেই লোকটাকে দেখলো তখন বুঝতে পারলো যে এই লোকটা সেই কাফেলার একজন, যে আগে বাচ্চাদেরকে হিংস্র কুকুরের সামনে টোপ বানাতো। যিনি তখন তাদের বেশিরভাগ লোককেই মেরে ফেলেছিল, কিন্তু কেমন ভাবে এই লোকটা বেঁচে গেছে। লোকটার প্রথম ইচ্ছা ছিল সে যেন অনেক ধনী হতে পারে, আর জিন তার ইচ্ছাটা পূরণ করে দিল। লোকটা বাজারে গিয়ে দেশের সবচেয়ে ধনী মানুষ হিসেবে নিজেকে হাজির করলো, কিন্তু অন্য লোকেরা তাকে এখনো সম্মান করতো না আর তাকে নিয়ে উপহাস করত। রেগে গিয়ে সে তার দ্বিতীয় ইচ্ছাটা পূরণ করলো। তার দ্বিতীয় ইচ্ছা ছিল যে তাকে অসম্মানের চোখে দেখবে তাকে যেন সে শেষ করে ফেলে। যিনি একটু দ্বিধাবোধ করলো। তার মনে পড়ে গেল কায়ুনকে বাঁচানোর সময় যে লোকটাকে সে মেরেছিল এটার জন্য কায়ুন খুব মন খারাপ করেছিল, কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না। সে ইচ্ছাটা পূরণ করে দিল। প্রায় অর্ধেক গ্রাম রক্তে মুছে গেল। সেই দিন পরে লোকটা বাজারের মধ্যে হেঁটে যাচ্ছিল আর কায়ুনকে তার খেজুর বিক্রি করতে দেখলো। সে অহংকার নিয়ে কায়ুনের দিকে তাকিয়ে বলল, আমার খারাপ সময়ে তুমি আমাকে খেজুর দিয়ে সাহায্য করেছিলে, এখন তুমি যা চাও আমি তোমাকে সেটা দিতে পারি, বলো তোমার কি চাই? সোনা, গয়না, ধন সম্পত্তি, যা খুশি চাও। কিন্তু কায়ুন শান্তভাবে জবাব দিল, আমার কিছুই চাই না, আমি তো খুব তাড়াতাড়ি আমার দেশে ফিরে যাচ্ছি। লোকটা অপমানিত হলো, কি সাহস তোমার যে তুমি আমার প্রস্তাবকে ফিরিয়ে দিচ্ছ, এমন ভাবে তুমি আমার অপমান করছো। লোকটা রেগে গিয়ে প্রতিশোধের আগুন জ্বলতে জ্বলতে তার প্রাসাদে গিয়ে পৌঁছায়। সে সন্ধ্যায় কায়ুন যিনিকে তার নিজের হাতে তৈরি করা পোশাকটা দেখাচ্ছিল, যা সে শেষ পর্যন্ত সেলাই করে ফেলেছে। হঠাৎ করে লোকটা আবারও জিনিকে ডেকে পাঠালো। যিনি কায়ুনকে বলল, চিন্তা করো না, এটাই ওর শেষ ইচ্ছা, আর এটা পূরণ করে আমি এক্ষুনি ফিরবো। তারপর আমরা একসাথে তোমার বাড়ি কোরিয়ায় ফিরে যাব। জিন যখন লোকটার সামনে হাজির হলো তখন লোকটা রেগে গিয়ে বলল, আজকে আবার একটা মহিলা আমার দিকে তুচ্ছভাবে তাকিয়েছে আর আমার সোনা বা ধন সম্পত্তি থেকে কিছুই নিতে রাজি হয়নি। আমি চাই তাকে তুমি আমার কাছে নিয়ে এসো, আর সে সারা জীবন যেন আমার গোলাম হয়ে থাকে। যিনি ইচ্ছাটা পূরণ করে দিল, কিন্তু যখন সে পিছনে ঘুরে তাকালো যে আসলে মহিলাটা কে, যার মনে কোনো লোভ নেই, সে তখন স্তব্ধ হয়ে গেল। সে ছিল কায়ুন। অবিশ্বাস আর রাগে ফুটতে ফুটতে যিনি তাদের বাঁচানোর জন্য রক্ষীদের মারধর করতে করতে আগের দিকে বাড়ল। কিন্তু হঠাৎ সেই আগের অসুস্থ ছেলেটা সেখানে এসে হাজির হয়। সেই ছেলেটা যে এক সময় তাকে জাদুর সুতোগুলো দিতে চেয়েছিল, সে সুতোগুলো জিনির পায়ে বেঁধে দিয়ে তার শক্তি প্রায় না ব্যবহার করার জন্য মজবুর করে ফেলেছিল। এখানে আমরা জানতে পারি এই ছেলেটার বাবাও একজন জিনি ছিল। সে তার ছেলেকে সুস্থ করার জন্য মরুভূমিতে যে
যে ছেলেটাকে আমাদের যিনি লম্বা জীবন দিয়েছিল তার সাথে পরিবর্তন করে দিয়েছিল। আচ্ছা, তাহলে এই ছেলেটার অসুস্থতার কারণেই এদের শরীর বদলানো হয়েছিল। ছেলেটা ঠান্ডা গলায় বলল, এইগুলো সেই সুতা যাকে তুমি গুরুত্ব দাওনি, এখন দেখো এগুলো কি করতে পারে। এরপর ছেলেটা সেখানে সবার সামনে বলল যে এই মেয়েটা জিনিকে ভালোবাসে। নিষ্ঠুর লোকটা যখন শুনলো যে কায়ুন এখানে তার জন্য নয় বরং জিনির জন্য এসেছে, তখন সে হিংস্র আর পাগল হয়ে উঠল। সে কায়ুনকে তরোয়াল দিয়ে আঘাত করলো। যিনি নিজের চোখের সামনে এসব হতে দেখছিল, সে কিছুই করতে পারছিল না। সে অসহায়, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে চিৎকার করে সে কাঁদতে লাগলো। সে পুরোই অসহায়। সে কোনোভাবে কায়ুনকে তার বুকের ভিতরে জড়িয়ে ধরলো। কায়ুন আস্তে করে বলল, আমি বিশ্বাস করি একজন মানুষ শুধু ততদিন পর্যন্তই বাঁচে যতদিন পর্যন্ত সৃষ্টিকর্তা লিখে রেখেছে। আর তারপরে মেয়েটার নিঃশ্বাস প্রায় শেষ হয়ে আসলো। স্পষ্ট বোঝা যাচ্ছিল সে আর বেশিক্ষণ বাঁচবে না। অসহায় যিনি পুরো ভেঙে পড়ল। আগের চেয়েও জোরে জোরে কাঁদতে লাগলো। সে তার প্রদীপটা বের করে চিৎকার করে বলল, আমি তোমাদের মধ্যে যে কারোর 3টা ইচ্ছা পূরণ করে দিতে পারি, কিন্তু শর্ত হবে প্রথম ইচ্ছাটা তোমরা এই মেয়েটাকে বাঁচানোর জন্য ব্যবহার করবে, আর আমি দ্বিতীয় আর তৃতীয় ইচ্ছাটা তোমাদের ইচ্ছা মতোই পূরণ করব। তারপর একজন লোভী লোক এগিয়ে আসে, প্রদীপটা হাতে তুলে নেয়। সে বলে, ঠিক আছে, আমার প্রথম ইচ্ছাটা হলো আমাকে অনেক অনেক সোনা দাও। যিনি সঙ্গে সঙ্গে সেটা পূরণ করে দিল। তারপর যিনি তাকে অনুরোধ করলো, এবার দয়া করে তোমার পরের ইচ্ছাটা ব্যবহার করে এই মেয়েটাকে বাঁচিয়ে নাও। কিন্তু লোকটা বলল, না, এটা যথেষ্ট না, আমার আরো সোনা লাগবে। যিনি আবারও সেটা পূরণ করে দিল। হতাশায় তার চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। অবশেষে লোকটা তার তৃতীয় ইচ্ছাটা ব্যবহার করলো, আমি চাই এই শহরটাকে তুমি পুরো সোনা দিয়ে ভরিয়ে দাও। কিন্তু ততক্ষণ পর্যন্ত কায়ুনের নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। সে আর নেই। যিনি রাগে ফেটে পড়লো। মারা যাওয়ার সময় কায়ুনের হাত লেগে সেই দড়িটা ছিঁড়ে যায় আর যিনি মুক্ত হয়ে যায়। যিনি রাগে ফেটে পড়লো। সে রাজপ্রাসাদের সবার উপর তার সমস্ত রাগ বের করতে শুরু করলো। সেই লোকটাকে, তার রক্ষীদের, তার চারপাশের পুরো শহরটাকে ধ্বংস করে দিল। যিনি বলল, এই সোনাই এখন তোমাকে বাঁচাবে। যখন তুমি ধুলো দিয়ে তৈরি একটা সামান্য মানুষ, তখন এত সোনা দিয়ে কি করবা? ভালোবাসার জন্য ইতিহাস এমনিতেও সাক্ষী থাকে, এখানেও তাই হলো। ভালোবাসার জন্য আমাদের যিনি পুরো শহরটাকে নষ্ট করে দিয়েছে। যিনির প্রকোপ শেষ হলো। যিনি কায়ুনের দেহ নিয়ে নিজের দেশের মাটিতে ফিরে আসে। সে কায়ুনকে তার সামনে শুয়ে নরমভাবে উপরওয়ালার কাছে বলল, আমি যে কোনো শাস্তি মেনে নিব যদি শুধু আমি তোমাকে আর একবার দেখতে পাই, সেটা যে জীবনেই হোক না কেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এটাই ছিল জিনির উপরওয়ালার কাছে চাওয়া শেষ ইচ্ছা। আর এর কারণেই তার 20 বছরের স্মৃতিগুলো মুছে গিয়েছিল। ফ্ল্যাশব্যাক শেষ। বর্তমানে আমরা দেখি সেই বয়স্ক মহিলাটা যিনি কায়ুনের ঠাকুমার ব্যাপারে সবকিছু জানতে পেরেছে। সে সবাইকে নিয়ে কায়ুনের ঠাকুমার সাথে কথা বলতে যাচ্ছিল, কিন্তু যখন তারা সেখানে পৌঁছালো তিনি সেখানে ছিলেন না। বৃদ্ধ মহিলাটা রাগে ফেটে পড়লেন। জিনিসপত্র এখানে ওখানে ছুটে ফেলতে শুরু করলো। পাগলের মতো দৌড়াতে দৌড়াতে বলছিল যে তুমি একটা ডাইনি। সে দৌড়ানোর সময় হঠাৎ একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দেয়। দূর থেকে ঠাকুমা আর মিঞ্জি সবকিছু দেখছিল। গাড়ি থেকে যে লোকটা বেরিয়ে এলো সে ছিল ওই জাদুকর ছেলেটার লোক, যে জিনিকে সবার সামনে প্রকাশ হতে দেবে না বলে এই দুর্ঘটনাটা ঘটিয়েছে। যিনি তার স্মৃতি থেকে বেরিয়ে বর্তমানে ফিরে এসেছে। যিনি চোখে জল নিয়ে কাঁদতে কাঁদতে কায়ুনকে বলল যে অতীতে তোমার সব কষ্টের কারণ শুধু আমিই ছিলাম, আর এখন আমার সবকিছু মনে পড়ে গেছে। কিন্তু কায়ুন তাকে নরমভাবে বলল যে অতীত চলে গেছে, যা গুরুত্বপূর্ণ সেটা হলো ভবিষ্যৎ। আমরা যেন একসাথে থাকতে পারি তার জন্য সব চেষ্টা করব। সবকিছু জানার পরে কায়ুন তার ঠাকুমাকে নিরাপদে রাখার জন্য মিঞ্জি আর তার ঠাকুমাকে প্রদীপের ভিতরে রাখার সিদ্ধান্ত নিল। সেখানে সাইদকে আদেশ দিল যে যাই হয়ে যাক না কেন তুমি এদেরকে রক্ষা করবা। তারপর কায়ুন তার লকার থেকে সব টাকা বের করে নিয়ে একটা ব্যাগে করে সেই ব্যাংকের কর্মচারীর সাথে দেখা করে। কায়ুন বলে, আমি এই টাকা ভর্তি ব্যাগটার বিনিময়ে তোমার শেষ ইচ্ছাটা কিনতে চাই। লোভী কর্মচারীটাও রাজি হয়ে যায়। সে প্রদীপ থেকে জিনিকে ডেকে বলে, আমার শেষ ইচ্ছা হলো সবকিছু যেন তেমনই হয় যেমনটা কায়ুন চায়। তারপরে কায়ুন বাড়ি ফিরে জিনিকে বলে যে পরিকল্পনা তৈরি হয়ে গেছে। এরপরে জিনি জাদুকরের সাথে লড়াই করতে যাচ্ছিল। জিনি এসে কায়ুনকে বলল, তাহলে ঠিক সময় এসে আমাকে বাঁচিয়ে নিও। আর এমন একটা বিদায় নিল যা শেষ বিদায়ের মতো লাগছিল। জিনি জাদুকরের রাস্তায় গিয়ে পৌঁছালো, কিন্তু জাদুকরটা তাকে ফাঁদে ফেলে তার সুতো দিয়ে তাকে বেঁধে ফেললো। তার লোকগুলো কায়ুনকেও বেঁধে ফেললো। তাকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কারণ কায়ুন না মরা পর্যন্ত এই প্রদীপের মালিক অন্য কেউ হতে পারবে না। যখন সে কায়ুনকে আঘাত করার জন্য তার হাত তুললো, কায়ুন হঠাৎ করে উধাও হয়ে গেল। জাদুকরটা ভাবলো সে হয়তো তৃতীয় ইচ্ছাটা ব্যবহার করে এখান থেকে বেঁচে গেছে, কিন্তু আসলে সেটা ঘটেছিল তার ব্যাংকের কর্মীর সাথে হওয়া সেই চুক্তির জন্য। তার শেষ ইচ্ছাটা ছিল কায়ুন যখন একটা নির্দিষ্ট শব্দ উচ্চারণ করবে সে সাথে সাথে জিনির কাছে গিয়ে প্রকট হবে। এই কারণের জন্যই সে ঠিক জিনির কাছে গিয়ে পৌঁছালো। জিনিকে জাদুকর
জাদুকরের সুতা থেকে মুক্ত করলো। যেমনটা আমরা আগেও দেখেছিলাম যে আগের জন্মে কায়ুনের শেষ নিঃশ্বাস নেওয়ার সময় তার হাত থেকে জিনির পায়ের সুতাটা খুলে গিয়েছিল। মানে এই সুতোটা খোলার শক্তি একমাত্র কায়ুনের কাছেই ছিল। তারা দুজন একসাথে আবার লড়াই করার জন্য বাইরে বেরোলো। অন্যদিকে ইরেন জিনির প্রদীপটা নিয়ে সেই জাদুকরের কাছে আসে আর বলল যে এটা দেবদূতের পক্ষ থেকে তোমার জন্য একটা উপহার। সেখানে সাইদও তাকে দেখে থমকে গেল। ইরেন উত্তর দিল যে আমি শুধুমাত্র আমার আকার আদেশ পালন করছি। প্রদীপটা ব্যবহার করতে গিয়ে বুঝতে পারলো যে কায়ুন এখনো তার শেষ ইচ্ছাটা চায়নি। ঠিক সেই মুহূর্তে সাইদ তার আসল রূপ ধারণ করলো, একটা বড় চিতাবাঘের রূপে। সে বলল চলো এবার মজা হবে, অনেকদিন ধরে আমি আমার শক্তি ব্যবহার করতে পারিনি। কায়ুনের পরিকল্পনা অনুযায়ী সে গ্রামবাসীদেরকে সতর্ক করে দিয়েছিল, যখন তোমরা রাস্তায় অনেক ঘুমন্ত পাখি দেখবা সেটা হবে তোমাদের জন্য একটা চিহ্ন। এর মানে হলো সময় হয়ে গেছে লড়াইয়ের জন্য, প্রস্তুতি নিতে হবে। জাদুকরের বাড়িতে এসে আমাদেরকে বাঁচিয়ে নিও। যখন ইশারাটা দেখা গেল তখন গ্রামবাসীরা একসাথে জড়ো হলো আর লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেল। এর মধ্যে জাদুকরটা জিনির প্রদীপের ভিতরে ঢুকে গেছে। সে মিনজি আর ঠাকুমাকে বাহিরে বের করে নিয়ে লোকদের আদেশ দিল যে দুজনকে মেরে ফেলো। তবে কায়ুনকে তার ঠাকুমাকে বাঁচানোর জন্য তৃতীয় ইচ্ছাটা ব্যবহার করতে দিতে হবে। এর জন্য তোমরা মিনজিকে আগে শেষ করবা। তারা গুলি চালাতেই ঠাকুমা মিনজির সামনে চলে আসে আর তাকে বাঁচানোর জন্য গুলিটা নিজের শরীরে নিয়ে নেয়। জাদুকর রাগে ফেটে পড়ল। সে তো চেয়েছিল মিনজি যেন আগে মারা যায়। অন্যদিকে জিনি যখন ওই অমর ছেলেটাকে মারার একটা উপায় পেল, সেই পরিকল্পনা পূরণ করার সময় সেই দেবদূতের মুখোমুখি হয়ে গেল। সেখানে জিনি আর দেবদূতের মধ্যে ভয়ঙ্কর একটা লড়াই হয়। জিনির মনে পড়লো তার ভাইয়ের কথা, মানে এই ছেলেটার বাবা। সে মৃত্যুর আগে তাকে বলে গিয়েছিল যে তার ছেলেকে আটকানো খুবই দরকার, ওর দুর্নীতিকে দুনিয়া থেকে শেষ করতে হবে। জাদুকরের লোকেরা যখন কায়ুনকে ধরে নিয়ে আসে, সে দেখে তার ঠাকুমা গুলিবিদ্ধ হয়ে ভয়ঙ্কর অবস্থায় পড়ে রয়েছে। সে চিৎকার করে উঠল আর পুরোপুরি ভেঙে পড়ল। তারা সাইদকেও মেরে ফেলেছিল, কিন্তু ঠিক তখনই গ্রামবাসীরা সেখানে ঝাঁপিয়ে পড়ল। মনে হচ্ছে একটু দেরি হয়ে গেছে তাই না? তারা সাহসের সাথে লড়াই করে জাদুকরের সব সহকারীদের হারিয়ে দিল আর মিনজিকে অ্যাম্বুলেন্সে পাঠানোর ব্যবস্থা করলো। ঠিক যখন জাদুকর কায়ুনকে শেষ করতে যাচ্ছিল, যিনি তার সুতো ব্যবহার করে সেই গাছটা কেটে দিল যেটা জাদুকরকে অমর রেখেছিল। জাদুকর এক মুহূর্তের মধ্যেই যেন কোথাও উধাও হয়ে গেল। এরপর যিনি কায়ুনের পাশে আবির্ভূত হলো, তাকে মুক্ত করে জড়িয়ে ধরলো। পরের দিন কায়ুন তার ঠাকুমার শেষকৃত্যে যোগ দিল। সে একেবারে ভেঙে পড়েছিল। এখন আর এই দুনিয়ায় তার নিজের পরিবার বলতে কেউ নেই। এরপর সে বাড়ি ফিরে এলো একদম চুপচাপ হতাশায়। ঠাকুমা তার জন্য যে চিঠিগুলো রেখে গিয়েছিল সে সেগুলো নীরবে পড়তে শুরু করলো। হঠাৎ সেই ব্যাংকের কর্মী তার সাথে বাড়িতে দেখা করতে আসলো। সে বলল আমি আমার অফিসে টাকার একটা ব্যাগ পেলাম, আমি খোঁজ নিয়েছি এই টাকার ব্যাগটা তোমার। আমি কি তোমার কাছে চুরি করেছিলাম? আসলে সেই মেয়েটার কিছুই মনে ছিল না, কারণ 3টা ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি ইচ্ছা চেয়েছিল তার মস্তিষ্ক থেকে সেই স্মৃতিগুলো মুছে যায়। কিন্তু কায়ুন তাকে বলল যে এই টাকাটা সেই তাকে খুব একটা মূল্যবান জিনিসের জন্য দিয়েছিল, সে চুরি করেনি। সে একজন মানুষের জীবন বাঁচিয়েছিল, তাই এই টাকা এখন তারই প্রাপ্য। কিন্তু কর্মী তাকে বলল যে সে কোনো টাকা চায় না, সে শুধু তার পুরনো জীবনটা ফিরে পেতে চায়। সে কায়ুনের কাছে ক্ষমা চাইল যতবার সে তাকে ঘৃণা করেছে তার জন্য। কায়ুন টাকাটা নিয়ে তার বাড়ির উঠোনের ভিতরে পুঁতে রেখে দিল। পরে কায়ুন একা হয়ে যাবে বলে মিনজি তার সাথে থাকতে এলো, কিন্তু কায়ুন নিজেকে ঘরের ভিতরে বন্দি করে রেখেছিল হতাশার একা। সে শুধু দিনের পর দিন ওই প্রদীপটা ঘুষতে থাকে, না বিশ্রাম না খাওয়া দাওয়া। তারপর একদিন সে হঠাৎ করে বাড়ি ছেড়ে মরুভূমিতে চলে যায়, ঠিক সেই জায়গায় যেখানে তার সাথে জিনির প্রথম দেখা হয়েছিল। সে দিনের পর দিন টানা হাঁটতে থাকে আর বারবার জিনির নাম ধরে ডাকতে থাকে। জিনি অবশেষে কাঁদতে কাঁদতে তার সামনে আবির্ভূত হয়। সে জিনিকে তার শেষ ইচ্ছাটার কথা জানালো, যে ঠাকুমা তাকে বড় করার জন্য যে অনুভূতিগুলো অনুভব করেছিল সেগুলো সে সব অনুভব করতে চায়। যে হতাশার যে ভয় তার প্রতিবেশীরা অনুভব করত আর মিনজি তাকে কতটা ভালোবাসত সেই সব কিছু অনুভব করতে চায়। সে বলল আমি শুধু একদিনের জন্য একজন মানুষ হিসেবে বাঁচতে চাই। আমি জানি এই ইচ্ছাটা স্বার্থপরের মতো, আর আমি চাই শেষমেশ তুমি জিতবে, তুমি স্বাধীনতা পাবে। জিনি আরো জোরে কাঁদতে লাগলো। তাকে বলল যে সে ঠিক, সেই এতদিন ভুল ছিল। কায়ুন সত্যি একজন মহান মানুষ, এমনকি তার শেষ ইচ্ছাটাও সে জিনিকে সাহায্য করার জন্য ব্যবহার করছে। জিনি তাকে বলল যে সে সবসময় তার ভালোবাসার মানুষই থাকবে। সে জিনিকে কায়ুনের স্মৃতি থেকে মুছে দিবে আর তার ইচ্ছাটা পূরণ করে দিবে। ঠিক সেই মুহূর্ত থেকে কায়ুনের হৃদয় একজন মানুষের মতো করে ধুপধুপ করতে শুরু করলো। সে তার পুরো জীবনটা চোখের সামনে দেখতে পাচ্ছিল, ছোটবেলা থেকে শুরু করে তার প্রতিটা স্মৃতি, তার ভালোবাসার মানুষ আর যাদেরকে সে হারিয়েছিল সবকিছু। সে কেঁদে উঠলো আর যন্ত্রণায় কাঁপতে লাগলো। এদিকে দেবদূত যেমনটা পরিকল্পনা করেছিল সে জিনিকে শেষ করে দিল, কারণ সে মানুষের সামনে মাথা নত করেছে। কিন্তু ইরেন কায়ুনকে মরুভূমির ভিতরে খুঁজে বের করলো। কায়ুনের সাথে যা কিছু করেছে তার জন্য সে ক্ষমা চাইল। ক্ষমা চাওয়ার প্রতীক হিসেবে সে কায়ুনকে জিনির সাথে কাটানো সব মুহূর্তগুলো তাকে ফিরিয়ে দিল। কায়ুন তখন সবকিছু মনে করতে পারলো। সে আরো বেশি ভেঙে পড়ল।
পড়ল। সে মরুভূমির ভিতর দিয়ে এলোমেলো ভাবে হাঁটতে থাকলো যতক্ষণ না সে মৃত্যুবরণ করলো। পরের দিন পুলিশ মিনজিকে খবর দেয়। মিনজি গ্রামবাসীদের সঙ্গে কায়ুনের শেষকৃত্যে যোগ দিল। কিছুদিন পর মিনজি যখন কায়ুনের কবরে গিয়েছিল, কায়ুন হঠাৎ করে তার সামনে আবির্ভূত হলো, কিন্তু এবার সে প্রদীপের জিনি হিসেবে। চমকে গেলে তো, তাই না মিনজি? হয়তো আমাকে ওই জিনটা কামড়ে নিয়েছিল, তাই আমি এমন হয়ে গেছি। যাই হোক, কায়ুন তাকে বলল যে আমি তোমার 3টা ইচ্ছা পূরণ করে দিব। কায়ুন তার সাথে বসে কথা বলছিল আর তার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো তাকে বলল। হঠাৎ কায়ুন বলে উঠল, অনেক হয়েছে কথা, এবার তুমি ইচ্ছা চেয়ে নাও। মিনজি তার প্রথম ইচ্ছায় চাইল যে সে প্রতিদিন বিকাল 4টার সময় যেন তার সঙ্গে খাবার খায়, আর দ্বিতীয় ইচ্ছা ছিল সে গ্রামের সব বাচ্চারা যেন তার ক্লিনিকে আসে, যাতে সে বিনা পয়সায় তাদেরকে দাঁতের চিকিৎসা করাতে পারে। সে বলল তৃতীয় ইচ্ছাটা সে পরের জন্য বাঁচিয়ে রাখবে। তারা একসাথে সময় কাটাতে শুরু করলো আর গ্রামের সবাই আবারও শান্তভাবে বসবাস করতে লাগলো। কয়েকদিন পর কায়ুন আর মিনজি একসাথে বসে কথা বলছিল। তখন মিনজি তার তৃতীয় ইচ্ছাটা চেয়ে নিল। সে বলল, আমার তৃতীয় ইচ্ছাটা হলো আমি চাই তুমি কখনো কাঁদবে না, আর তুমি তোমার ভালোবাসার মানুষটাকে খুঁজে বের করবা, আর সব সময় নিজের জীবন নিয়ে খুশি থাকবা। কায়ুনের মন খারাপ হয়ে গেল, কারণ তৃতীয় ইচ্ছাটা পূরণ হতেই মিনজি তার ব্যাপারে সবকিছু ভুলে যাবে। এরপর কায়ুন পুরো 1 বছর একা ছিল, অন্য মানুষদের ইচ্ছা পূরণ করত। এক বৃষ্টির দিন এসে বাহিরে দাঁড়িয়ে জিনির কথা ভাবছিল, আর হঠাৎ করেই জিনি তার পাশে আবির্ভূত হলো। সে জিনিকে চোখের সামনে দেখে বিশ্বাস করতে পারছিল না। সে তাকে জিজ্ঞেস করলো সে কিভাবে এখানে ফিরে এসেছে। জিনি বলল, সত্যি বলতে আমারও কোনো ধারণা নেই, ছাড়ো এইসব পাগলি, মুহূর্তটা উপভোগ করো। এরপর আমরা দেখি কায়ুনের বৃদ্ধ ঠাকুমাকে, যে নির্মমভাবে দেবদূতকে জ্বালাতন করছিল, যতক্ষণ না সে জিনির প্রদীপটা ফিরিয়ে নিয়ে আবারও পৃথিবীতে পাঠিয়ে দিল। জিনি তাদের জীবিকার জন্য টাকা অর্জন করার চেষ্টা করছিল, কিন্তু কায়ুনের এসব পছন্দ হচ্ছিল না। সে তার বাগানে পুঁতে রাখা সেই টাকার ব্যাগটা তুলে আনে। জিনি তাকে বলে যে সে সাইদকেও আবার বানিয়েছে একদম আগের রূপে। তারা এখন প্রদীপ ছাড়া প্রদীপের বাহিরেও খুব ভালো জীবনযাপন করছিল। সাইদের প্রথম কাজ ছিল দেবদূতের কাছে গিয়ে ইরেনকে আবারও বানানোর জন্য তাকে বাধ্য করা। অন্যদিকে কায়ুন আর জিনি এখন গ্যারেজে ভালো সময় কাটাচ্ছিল তাদের দুষ্টমিষ্টি ঝামেলা নিয়ে। হঠাৎ সাইদ সেখানে একটা কাপ সেট বের করে নিয়ে আসলো, যেটা জিনির এক্স গার্লফ্রেন্ড উপহার হিসেবে দিয়েছিল। এটাতে পুরনো স্মৃতিগুলো আবারও উস্কে দিল। তাদের ভিতরের খুনসুটি আরো বেড়ে গেল। কায়ুন বলল, এখন শুধু আমি তোমার গার্লফ্রেন্ড, আর অন্য কারো দিকে তাকালে তোমার হাড় ভেঙে দিব। এরপর আমরা মিনজিকে তার বৃদ্ধ রূপে দেখতে পাই। তার চুল সাদা হয়ে গেছে, সেই জায়গাটা যেখানে জিনির নাচ দেখা যেত। সে তার সারা জীবনের সঙ্গীর সাথে নাচছিল। কায়ুন অভিযোগ করে বলল যে আরে আমরা তো নতুন একটা শতাব্দীতে পা দিতে চলেছি, আর এখনো তুমি সেই পুরানো নাচ নাচবা? তুমি এখনো আমার পায়ে পা দিয়ে ফেলছো। আমি কসম খাচ্ছি তোমাকে ভালো করে ট্রেনিং দেওয়া না পর্যন্ত আমি শান্ত হব না। মনে হচ্ছিল তারা যুগ যুগ ধরেই এভাবে নাচের মধ্যেই বেঁচে থাকতে পারবে। এখানেই আমাদের এই অসাধারণ ড্রামাটি শেষ হয়ে যায়। এখন এই ড্রামাটা অসাধারণ কিনা এটা বুঝতে পারছি না। গল্পটা তো ভালোই ছিল, কিন্তু সত্যি বলতে এই গল্পটাই শয়তানকে ভালো আর ভালোকে শয়তান দেখানো হয়েছে, যেটা সরাসরি আমাদের ধর্মের ইতিহাসের নামগুলো তুলে ধরে আমাদের ধর্মকে বদনাম করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এটাকে ঠিক করার জন্য শুধু নেটফ্লিক্সকে দোষ দিলে হবে না, আপনারা আওয়াজ তুলুন যেন এরকম ড্রামা আর তৈরি না হয়। আমি যেভাবে নাটকটাকে তুলে ধরেছি, এমনভাবে ওরা যদি ইসলামিক ঐতিহাসিক নামগুলোকে বাদ দিয়ে নাটকটাকে তৈরি করত, তাহলে নাটকটা দেখতে খুবই সুন্দর লাগতো। আপনারা নাটকের বিরোধিতা করে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন, আর আমার এই নাটকের এক্সপ্লেনেশনটা কেমন লাগলো সেটাও নিশ্চয়ই জানাবেন। আমি এখানে কোনো ধর্ম বা ধর্মের নামকে টার্গেট করিনি। আশা করি আপনাদের ড্রামাটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনাদের মতামত কি আমার এই নাটকটা তুলে ধরা নিয়ে। আমি নিয়মিত সব থেকে প্রথম আপনাদের জন্য সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসি। এত কষ্টের বিনিময়ে আপনাদের কাছ থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে বলতেই পারি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম আরো নতুন নতুন ড্রামা দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো সুন্দর ড্রামা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।